সুধী দর্শক মণ্ডলী, আমার সালাম নিবেন। আমি ডাক্তার জালাল মসনউদ্দিন, বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত রয়েছি। এর আগে বিভিন্ন সময়ে আমি ফুসফুসের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের যে খাদ্যনালী আছে, এই খাদ্যনালীর সমস্যার কারণে ফুসফুসের কী সমস্যা হতে পারে, সে নিয়ে একটু আলোকপাত করব। আমরা জানি যে আমাদের বুকের ঠিক মাঝখানে রয়েছে খাদ্যনালী। খাদ্যনালী মূলত আমরা যে খাবারটা খাই, সেটা খাওয়ার পর এটা আমাদের পাকস্থলীতে পৌঁছিয়ে দেয়। সুতরাং ফুসফুসের সাথে খাদ্যনালীও বুকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো এই খাদ্যনালীর সমস্যা হলেও কিন্তু ফুসফুসে কিছু সমস্যা দেখা দিতে পারে। তো আজকে আলোচনাটা মূলত সেই বিষয়ে। সবচেয়ে কমন যে সমস্যাটা হয়, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হয়, স্টোমাক অর্থাৎ পাকস্থলীর অ্যাসিড যদি খাদ্যনালী বেয়ে বুকের উপরের দিকে উঠে আসে, তাহলে কিন্তু আমাদের অনেকেরই বুক জ্বালাপোড়া করে এবং এই ক্ষেত্রে দেখা যায় কারো ভয়েস পরিবর্তন হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে মনে হয় যে গলায় কিছু একটা বেজে আছে। তো এই রিফ্লাক্স, এই অ্যাসিড রিফ্লাক্স বা খাবার যদি অধিক পরিমাণে আমাদের এই খাদ্যনালী বেয়ে উপরে উঠে আসে, যেহেতু খাদ্যনালীর সামনে রয়েছে ফুসফুসের প্রধান নালী, যেটাকে আমরা ট্রাকিয়া বলি, এই ট্রাকিয়াতে ঢুকে যেতে পারে। ট্রাকিয়াতে ঢুকে গেলে যে সমস্যাটা হয়, আমাদের কিন্তু কাশি হয় এবং এই কাশিটা কিন্তু মাঝেই হতে পারে। সেজন্য আমরা অনেক ক্ষেত্রে বলি যে পেট ভরে খাবেন না। বিশেষ করে শ্বাসের বিভিন্ন রোগে যারা আক্রান্ত, অথবা খেয়েই শুয়ে পড়বেন না। খাওয়ার ২ ঘন্টা পর শুতে যাবেন। তো এখানে যেটি হয়, খাদ্যকণা বা অ্যাসিডের অংশ ফুসফুসে চলে গেলে আমাদের কিন্তু মাঝেই কাশি হতে পারে। এই গেল একটি খুব একটা কমন সমস্যা। যেহেতু দেখা যায় যে কিছুদিন পর কাশি হচ্ছে, এটাকে আমরা একসময় বলতাম গ্যাস্ট্রিক অ্যাজমা। অনেক ক্ষেত্রে খাদ্যনালীর কিছু ত্রুটির কারণে কিছু সমস্যা হতে পারে। যেরকম দেখা যায় যে একটি রোগের নাম আছে অ্যাকালেশিয়া কার্ডিয়া। এখানে যেটা হয়, খাদ্যনালীর নিচের অংশে এর যে স্ফিংটার আছে, এটা রিল্যাক্স হয় না। ফলে দীর্ঘদিন যাবৎ এই খাদ্যনালীতে খাবার জমতে থাকে। খাবার জমতে থাকলে এই খাবারগুলা বা আমাদের খাদ্যনালী বেয়ে রিগাজিটেট করে শ্বাসনালীতে চলে যায় এবং শ্বাসনালীতে যেয়ে কাশির সাথে সেখানে কিন্তু ফুসফুসে বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে, যেটাকে আমরা অনেক সময় অ্যাসপিরেশন নিউমোনিয়া বলে থাকি। আবার এই অ্যাসপিরেশন নিউমোনিয়া আমি যদি বলি কাদের বেশি হয়, বিশেষ করে ওই সব বয়স্ক লোকদের যাদের গিলতে সমস্যা হয়, অথবা যাদের স্ট্রোক হয়েছে, অথবা দেখা যায় যে অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে, তারা কিন্তু ঠিকভাবে গিলতে পারে না। তখন ঠিকমতো গিলতে না পারলে এই খাদ্যকণাগুলা শ্বাসনালীতে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে বা তাদের রিকারেন্ট চেস্ট ইনফেকশন হতে পারে। সেজন্য এই ধরনের স্ট্রোকের রোগী বা যাদের নার্ভে বিভিন্ন রকম সমস্যা রয়েছে বা খাদ্যনালীর সমস্যা রয়েছে, তাদের কিন্তু খাওয়ানোর সময় আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলি। তাদের যেন ঢকঢক করে খাওয়ায় দেওয়া না হয়, খুব ধীরে সুস্থে খাওয়াতে হয়। আগে দেখতে হয় যে খাবারটা ১ চামচ ২ চামচ করে আমরা দিচ্ছি, সেটা উনি গিলছেন কিনা। সম্পূর্ণভাবে গিলে ফেললে পরবর্তী চামচটা দিতে হবে এবং তাদের বসিয়ে খাওয়াতে হবে এবং খাওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। এইভাবেও কিন্তু ফুসফুসে ইনফেকশন হতে পারে। এছাড়াও আমরা জানি যে খাদ্যনালীতে অনেক সময় কার্সিনোমা হয়, আমরা বলি ইসোফেজিয়াল কার্সিনোমা। এই কার্সিনোমা হলেও যখন দেখা যায় যে খাবার ঢুকছে না, বিশেষ করে শক্ত খাবারগুলা, তখনও কিন্তু খাবার বা এই কনটেন্টগুলা রিগার্জিটেট করতে পারে। রিগার্জিটেট করলেও ফুসফুসে প্রায় কাশি হয় এবং ইনফেকশন হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাদ্যনালীতে যক্ষ্মা অথবা ক্যান্সারের কারণে খাদ্যনালী এবং ফুসফুসের নালীর একটা সংযোগ ঘটে। আমরা এটাকে বলি ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। তো দেখা যাচ্ছে খেলেই এই খাদ্যকণাগুলা ওই ফিস্চুলা দিয়ে ফুসফুসের শ্বাসনালীতে চলে যায়। যার ফলে রোগীর প্রচণ্ড কাশি হয় এবং বারবার ইনফেকশন হতে পারে, ফুসফুসে ফোড়া হতে পারে, নিউমোনিয়া এবং ফোড়ার পাশাপাশি পরবর্তীতে ওইখানে এমপায়েমা অর্থাৎ ফুসফুসে পর্দায় পুঁজ জমতে পারে। তো আপনারা জানতে পারলেন যে ক্যান্সার এবং টিবির কারণে খাদ্যনালী এবং শ্বাসনালীর মধ্যে একটা
ডিজিজের কারণে ফিস্টুলা তৈরি হতে পারে এবং পরবর্তীতে এখান থেকে বারবার চেস্ট ইনফেকশন হতে পারে। এটাও একটা বিপজ্জনক পরিস্থিতি, যে কারণে রোগী অনেক ক্ষেত্রেই ভুক্তভোগী হয়। এছাড়া আমি বলবো যে নরমাল লোকেরও, বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে যেরকম অ্যাজমা বা সিওপিডি, এইসব শ্বাসকষ্টের রোগীদের আমরা সবসময় বলি, যেটা আগেও আমি এইমাত্র বললাম, যে পেট ভরে খাবেন না, কিছুটা অংশ খালি রাখবেন। একটা স্বাভাবিক মানুষ যে পরিমাণ খাবার একবারে খায়, আপনারা সেটা ২ বা ৩ বারে খেতে পারেন এবং খাবারের সাথে পেট ভরে পানিও খাবেন না। পানিটা খাবারের ০.৫ ঘন্টা পরে খাবেন এবং খাওয়ার পর ২ ঘন্টা শুবেন না। তাহলে আপনাদের খাওয়ার সময় যে দমসম হয়, যেটাকে রোগীরা বলে অনেক সময় পেট ফেঁপে যায়, এই সমস্যাগুলা দূর হবে। খাদ্যনালীর কারণে আপনাদের আরো কিছু ভ্রম হতে পারে। মাঝে, মাঝে এতটা বুকে ব্যথা হয় যে আপনার মনে হতে পারে আমার হার্ট অ্যাটাক হলো কিনা বা ফুসফুসে কোনো সমস্যা হলো কিনা। তো এটাকে আমরা অনেক সময় বলি ইসোফেজিয়াল স্পাজম, অর্থাৎ খাদ্যনালীর সংকোচন প্রসারণের কারণেও কিন্তু বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা হতে পারে। তো সেটাও আমাদের মনে রাখতে হবে। শুধু দর্শক মণ্ডলী, আজকে এখানেই শেষ করছি। আশা করি এই ধরনের কোনো লক্ষণ পেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে, এবং সেক্ষেত্রে আমাদের যেটা অনেক সময় করতে হয়, এক্স-রে এবং সিটি স্ক্যানের পাশাপাশি আমাদের অনেক সময় এন্ডোস্কোপি করার পরামর্শ দিতে হয়। আমরা দেখে নিই যে এই ঘন, ঘন কাশি কি জন্য হচ্ছে, এটা খাদ্যনালীর কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।